হ্যালো হ্যালো, হর্ষবর্ধন বাবু বাড়ি আছেন? আছেন, আচাতে গেছেন। কি করতে গেছেন? মানে আচাতে মানে মুখ ধুতে গেছেন। এই খেয়ে উঠলেন কি না? ও আচ্ছা আচ্ছা, ভীষণ সরি এই অবেলায় বিরক্ত করার জন্য। না ঠিক আছে, ও তো আপনারা করেই থাকেন। আপনি কে? আমি আমি গোবরা। হ্যাঁ, গোবরা? গোবরা মানে গোবর্ধন। আমি হর্ষবর্ধন বাবুর, যাকে আপনি খুঁজছেন, তার ছোট ভাই। তা আপনি কে? আমি আসাম সরকারের পক্ষ থেকে বলছি। আপনাদের দু ভাইকেই আসাম সরকারের নোটিশ পাঠানো হয়েছে। আপনারা পেয়েছেন? নোটিশ? কিসের নোটিশ? আসাম সীমান্তে যুদ্ধে যাবার নোটিশ। যুদ্ধ? বাহ, দারুণ। কার সাথে যুদ্ধ? অদ্ভুত, জানেন না? পররাজ্য লিপসায় চীন নেপাল সীমানা পার হয়ে তেজপুরের দরজায় হানা দিয়েছে আসাম আক্রমণের জন্য। কিন্তু একটু সমস্যা, আমরা তো আর আসামি নই। কোন যুগে সেই আসাম ছেড়ে কলকাতা থেকে এসে কাস্টের ব্যবসা ধরেছি, আমরা কি সুযোগ পাবো? শুনুন, কেবল আসামবাসী নয়, প্রত্যেক তেজস্বী ভারতবাসীরই ডাক পড়েছে চীনকে রোখার জন্য, তেজপুর রাখার জন্য। শুনুন, নোটিশে দেখুন, সব গুছিয়ে লেখা আছে। নোটিশটা পড়ুন আর যুদ্ধ করতে যান। কে ফোন করেছিল রে গোবরা? দাদা, কি ভালো কথা। এই আসাম সরকার থেকে ফোন করেছিল, আমাদের দুজনকে যুদ্ধের নোটিশ পাঠিয়েছে, যুদ্ধে যাওয়ার জন্য। ওটা হ্যাঁ পড়েছি। কই, আমি তো কিছু পাইনি। ও আমি তোরটা সরিয়ে দিয়েছি। সে কথা কেন, যুদ্ধে যাবে না? আরে বাবা, আমি এই যুদ্ধে আর যাবো না। আর শোন, তোর কি কোনো কাজ নেই? সে কি, কেন বাবা? তুমি না বিলেত গিয়ে গিয়ে যুদ্ধ করেছিলে? সেই যুদ্ধে যখন নিজের দেশেই এসেছে, এই সুযোগ তুমি হাতছাড়া করবে? বলো কি? বিলিতে গেছিলাম নাকি আগে? সে তো এই স্পেনে গিয়েই তো লড়েছিলাম আমি। এই একই কথা, বিলেত যাওয়ার পথেই তো স্পেন। সেখানে হিটলারের ফ্যাসিস্ট বাহিনীকে তুমি ফাঁসিয়ে দিয়ে এসেছো। আমিও তো লড়েছিলাম তোমারই পাশে। আমাদের লড়াইয়ের সেই কথা বড় বড় করে যুদ্ধে গেলেন হর্ষবর্ধন, বইয়ে ফাঁস করে দিয়েছে তোমার ওই হতভাগাটা। কোন হতভাগা রে? কি আবার, তোমার ওই পেয়ারের বন্ধু চক্রবর্তী, জানো না নাকি? আহা, জানবো না কেন? পড়েছি তো বইটা। লোকটা না বড্ড বাড়িয়ে লেখে, বুঝলি তো? এটা গাঁজা টাজা খাই বোঝায়, আমার দিয়েছিল। মানে হ্যাঁ, একটু বেশি গেঁজায়। ওর সব গল্পই একটু গেঁজানো। গঞ্জনা বলতে পারিস সংস্কৃত করে। কিন্তু সে কথা না, কথা হচ্ছে এই, চিরকাল আমরাই যুদ্ধে যাবো নাকি? যখন যুবক ছিলাম লড়েছি, এখন বুড়ো হয়ে যায়নি কি আমরা? গায়ের জোর কি কমে যায়নি আমাদের? এখন এই বন্দুক উঠতে গেলেই তো মনে হয় দাদা উল্টে পড়ে যাবো। তারপরে ওই প্যারেড, লম্বা লম্বা রুট মাঠ করতে পারবো এই বয়সে? এই মার্চ মাসে তো নয় দাদা, এমন দারুণ গরমে। কিন্তু পরে হলে তো ভাবা যেতে পারে। তবে যারা এখন যুবক তারাই না হয় যাক যুদ্ধে। আমরা লড়াইয়ের কথা পড়বো খবর কাগজে, বুঝছিস তো? কিংবা বলবো এই চকর ওপর দিকে বলবেন যুদ্ধের গল্পটা লিখে দিতে, বই পড়ে যাবে তখন। কি বলিস? বটে। আর সত্যি বলতে তারাই তো লড়ছে এখন, ওই জন রায়। জন? জন আবার কি দাদা? তুই কিছু বলিস না, রাষ্ট্রভাষা রে, রাষ্ট্রভাষা। জওয়ান মানে জওয়ান। মানে তুমি? আমি জওয়ান? গাঁজা টাজা টেনেছিস নাকি? মানে না, এই বৌদি সেদিন বললে। বৌদি বললে আমি জওয়ান? সেই দেখছি আমায় ফাঁসাবে।
কোনো মিলিটারি অফিসারের কাছে গিয়ে বলেছে নাকি রে? না না, আমাদের ওই সেই চক্রবর্তীকেই তো বললো সে। এ পারা যায় না। কি করবে শুনি তো ব্যাপারটা। যদি ওই গল্প লিখে ছাপিয়ে দেয় তাহলে তো গেছি। তারপরে এই একটা নোটিশ এসেছে। আরে বলছে সেদিন বৌদির তো কিছু ছিল না, পুজো টুজো সেরে বৌদি বললে আমায় যাও তো ভাই, একটা বামুন ধরে নিয়ে এসো তো, বামুন ভোজন করাতে হবে। বৌদি তুমি আমাকে দেখলে খালি তোমার কাজের কথা মনে পড়ে যায়। ইচু পুজোয় যখন করবে তখন বামন ভোজ করাতে ইতুর দাদাকেই ধরে নিয়ে আসি না তাহলে। কি ইতুর দাদাকে? বুঝলে, শুনে তো বৌদির অবাক। আমি বললাম, বৌদি ইতু পুজো যখন করছো জানলে আমি খোদ ইতুকেই ধরে নিয়ে আনতে পারতাম, জ্যান্ত ইতুর পুজো করতে। তাহলে তা যখন হলো না, তার দাদাকেই ধরে আনা যাক তাকে। তখন অ্যাকচুয়ালি বৌদি ব্যাপারটা বুঝলো আমি কি বলছি। এ সব কিছুই লেটে বোঝেছে। তারপর আর কি, বাধ্য হয়ে গেলাম বৌদির জোড়াজুড়িতে ওই চক্রবর্তীকে ধরতে। খাবারের কথা শুনে বেটা এক পায়ে খারাপ, কিন্তু যখন শুনলো এটা ব্রত উদযাপনের খাবার মানে ব্রাহ্মণ ভোজন, তখন তো ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। বললো, ভাই আমি তো ঠিক বামুন নই, পইতেই নেই গো আমার। মানে ধোপার বাড়ি কাস্তে দিয়েছেন নাকি? তা নয় ঠিক, কখনো যে পইতে হয়েছিল কিনা ঠিক মনেই পড়ে না আমার। আর পারা যায় না। তা নয় হোক, আপনার আর পৈতের দরকার কি? বাবার পৈতে ছিল তো। তা ছিল বোধহয়। ব্যাস তাহলেই হবে। বামুন না হোক, বামনের ছেলে হলেই হবে। এইসব বললে বুঝলে, তখন এদিকে তো খাওয়ার ব্যাপারটা আছে, তখন সে এলো খেতে। এ হেয়ালি করিস নি তো, তারা এলো, কিন্তু তার সাথে আমার এই জোয়ান হওয়ার কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারছি না। আমার এ বড় স্বপ্নে এসে কথা ভাই। আরে সর্বনেশের কথাই বটে। আর লোকটার কথা তো জানোই, ওই লোকটার কথাটা একটু ওরকম এক গাদা পেট ঠেসে খেয়ে ঢেকুর তুলে বাটা বলে কি না সে সবই তো করলেন বৌদি, বেশ ভালোই করেছে। এদের যেন খাসা, একটা জিনিস বাদ পড়ে গেছে, একটু অম্বলটা করলেও পারতেন এর সঙ্গে। চক্রবর্তী মশাই, এই বাজারে কি খাঁটি জিনিস মেলে? এখন কাকরমণি চালের ভাত, পচা মাছ, বাদাম তেলের রান্না, এই থেকেই যথেষ্ট অম্বল হবে। সেই ভেবেই অম্বলটা আর করিনি আমি। হ্যাঁ বলেন কি বৌদি? তাহলে তো হজম করাই মুশকিল হবে দেখছি। এই হজম করা কোনো দাওয়াই আছে বাড়িতে? দিন তাহলে একটু, এই সঙ্গেই খেয়ে নি। কিরকম দাওয়ায়? এই জোয়ান টোয়ান। এ বাড়িতে জোয়ান বলতে তো, জোয়ান বলতে গোবরার দাদা তো কারখানায় এখন। তখন বুঝলাম, বুঝলে, ও জোয়ান বলতে খাবারের জোয়ান নয়, তুমি যে মস্ত জোয়ান সেই কথাটাই বলেছে। আর তোর বৌদির যেমন কথা, আমি যদি ওই জোয়ান হই তাহলে ওই 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 আরে কথা দেখি রে,
গলায় আসছে, মুখে আসছে না। প্রৌঢ়টা কে তাহলে? প্রৌঢ়? আরে প্রৌঢ় আর প্রৌঢ় এই একই কথা। তোর বৌদির সার্টিফিকেটে দেখছি আমায় এখন ওই তেজপুরে গিয়ে গড়াতে হবে, বিধবা হতে হবে এই বয়সে। মানে তুমি বিধবা? বলো কি? আরে আমি কেন, তোর বৌদিই তো হবে, সেই তো হবে বিধবা। সে একই কথা। তাহলে বয়াটা টের পাবে, সে মাছ খেতে পারবে না, আর সাধের বেড়াল মাছ না খেয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে, বুঝবে ঢাকাটা। যাকে বৌদির ঠেলা বৌদি বুঝবে, এখন আমরা তো নিজেদের ঠেলাটা সামলাই। আমরা সামলাবার কি আছে? আর বললাম না, এই ঠেলাতে গিয়ে হবে গিয়ে তেজপুরে গড়াতে, মুন্ডু গড়াবে একদিকে আর ধর আর একদিকে। আরে আমিও গড়াবো তোমারই পাশে। হায় 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 হায়, বংশ লোপ হয়ে গেল আমাদের। 1 লক্ষ পুত্র আর 100 লক্ষ নাতি, একজনও রইল না বংশে দিতে বাতি। তুমি এমন করে হাওতাস করছো, তুমি তো রাবণের কথা বলছো দাদা। হায় হায়, 100 লক্ষ নাতি। নিচেই হায় হায় করছো দাদা। তোমার ছেলেও নেই, তোমার নাতিও নেই, তা তোমার বংশলোকটা কি করে হবে? নাতি বৃহৎ তুই তো আছো। এই এখন বললাম না, তুই গেলেই আমাদের বংশ গেল। নাতি বৃহৎ তুই তো আছিস, তুই গেলেই আমাদের বংশ গেল। এতদিনে আমাদের এই বর্ধন বংশ গোল্লায় গেল, আর বর্ধিত হতে পেল না। সেই গোল্লায় বল আর গোলায় বল, সেই একই কথা। তুমি বিষয় বলছো? না না না, তোমাকে কি ওরা ওই কি কি ফরফর ফরফর করছিস? মানে মানে তোমাকে কি ওরা ফ্রন্টে পাঠাবে? তুমি নাকি স্পেনের যুদ্ধ জয় করে এসছো। নিশ্চয়ই তারাই পড়েছে চক্রবর্তীর বইটা, আর তাই তো দেখেছে তোমাকে। নিশ্চয়ই তো তোমাকে ওরা সেনাপতি করে দেবে। সামনে থেকে লড়তে হবে না তোমায়, মরতেও হবে না গোলায়, পেছন থেকে পালাবার পথ পরিষ্কার পাবে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আর পালাবার পথ নাই, জম আছে পিছে। যুদ্ধে কাকে বলে জানিস নি তো, সে বড় কঠিন ঠাই, পুলিশের সে দেখা নাই। না না, দাদা ভাইয়ের দেখা হবে কি? তোমার কাছে কাছেই থাকবো আমি, কখনো ছেড়ে পালাবো না। এই জানাস নাই তো বল, এখন ওই পড়তো ওই নোটিশটাতে কি লেখা? দেখি কোথায় গেল নোটিশটা। এই যে গোখেল রোডের একটা ঠিকানা দিয়েছে, রিক্রুটমেন্ট অফিসের ঠিকানা। সেখানে আগামী পরশু সকাল 10টায় গিয়ে আমাদের হাজির হতে বলেছে। নাম লেখা হবে, আর এটা লিখেছে, তারপর মেডিকেল এক্সামিনেশনের পর ভর্তি করে নেওয়ার কথা। তো আর যদি না যাই, ওয়ারেন্ট নিয়ে এসে পাকড়াও করে নিয়ে যাবে পেয়াদায়। আর যদি পালিয়ে যাই এখান থেকে, হুলিয়া বেরিয়ে যাবে, পুলিশ নিয়ে দেবে তোমার। পুলিশ? ওরে বাবা, তাহলে তো আর না গিয়ে উপায় নেই ভাই। তাহলে আর কি করি? চল যাই। ঘুম থেকে তো বলছি তাই। নাম? আগে শ্রী হর্ষবর্ধন। বয়স? 42। পিতার নাম? প্রৌন্ধবর্ধন। মার নামটা বলি? না, দরকার নেই। ঠিকানা? 3B গড়াগাছা রোড, চেতলা। পেশা? কাঠের কারবার, ওই কাজ নিয়েই ব্যবসা। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া গর্বের বলে আপনি মনে করেন? হ্যাঁ, তা বটে। নিশ্চয়ই। বাহিনীর কোন বিভাগে আপনি ভর্তি হতে চান? আগে নানান বিভাগ আছে তো আমাদের, পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, বিমান বাহিনী। না মানে আমি ওই একেবারে ওই জেনারেল কিছু বলে বলতে চাই, মানে ওই সেনাপতি। পাগল হয়েছেন? আরে সেটা আবার শর্ত নাকি? জেনারেল করতে গেলে কি পাগল হতে হবে? আপনি যান, সরুন।
আপনার নাম? আগে গোবর্ধন। বয়স? 32। আর বাকি ওই 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 সব। ওই তার মানে? অর্থাৎ ইংরেজিতে আপনারা বলেন না ডিটো ডিটো, আসলে আমরা দুই ভাই কি না। ও, তাহলে এবার আপনারা ওই পাশের ঘরে চলে যান, সেখানে আপনাদের মেডিকেল চেক আপ হবে। ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারলে তারপর ভর্তি। দাদা, আমরা জীবনে কোনো পরীক্ষাই তো পাস করিনি, ডাক্তারি পরীক্ষায় পাস করবো? তুমি খেয়েছো, ফেল হয়ে যাবো, নিঘাত দেখে নিও। বোধহয় এ যাত্রা বেঁচে গেলাম। হ্যাঁ, খেলছে কিনা আমাদের এই যুদ্ধের বাজারে কোনো কিছুই ফেলনা নয় ভাই, কোনো কিছুই ফেলনা নয়। মিথ্যে আশ্বাস দিনে ভাই, মিশে রাখতে দিস নি। কি ব্যাপার? আগে ও ঘর থেকে বললি এ ঘরে আসতে ডাক্তারি পরীক্ষা করার জন্য। কার মানে? মানে কার পরীক্ষা হবে? আগে আগে আমাদের, আমরা দুই ভাই, হর্ষবর্ধন ও গোবর্ধন, স্বদেশ রক্ষায় যোগ দিতে এসেছি। আপনি আপনি সেনাবাহিনীতে যোগ দেবেন? হ্যাঁ। এই বিশাল ভুঁড়ি নিয়ে খেপেছেন? না না, এসব চলবে না। আরে বহুত বহুত জেনারেলি তো এরকম ভুড়ি 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 তাদের কত দেখেছি আরে। থামুন মশাই, আপনি বাতিল। সরুন, আপনার ভাইকে পাঠান, তাকে পরীক্ষা করে দেখি। সবই তো ঠিক আছে, তাহলে এবার চোখটা দেখি। চার্টের অক্ষরগুলো পড়তে পারছেন তো? কোন চাট? চাট কোথায়? কেন, ওই যে দেওয়ালে চার্ট ঝুলছে, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ওখানে আবার দেয়াল আছে নাকি? আপনার চোখ তো দেখছি তেমন সুবিধার নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা বলুন তো, ওইটা কি দেখছেন? এটা এটা আধুলি মনে হয়। আধুলি? ও না, সে কি হবে? সে কি? এই প্রকাণ্ড অ্যালুমিনিয়ামের ট্রেটাকে আপনি শিকি দেখছেন? আর এই চোখ নিয়ে যাবেন যুদ্ধে? বেরোন, বেরোন এখান থেকে, যত সব সময় নষ্ট। যান। কিন্তু ম্যাডাম, স্বদেশ রক্ষা করতে এসেছি, তার কি হবে? আপনি যাবেন কি না? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। যাক বাবা, খুব বাঁচা বেঁচে গেছি বুঝলে দাদা। আমি তো ভেবেছিলাম তুমি তো বেঁচে গেলে, আমাকে ধরেই নিল বলে সব ঠিক আছে। কি কাণ্ড! চলো আজ একটু ফুর্তি করা যাক। 2:30 বাজে প্রায়, রেস্তোরাঁয় গিয়ে কিছু খেয়ে দিয়ে দুজনে মিলে 3টের শোয়ে কোনো সিনেমা দেখি। হ্যাঁ, বেশ বেশ, চল চল। পেটটা তো বেশ ভালোই ভরেছে রে গোবরা। খাবারটাও খুব ভালো ছিল বাবা। এদিকে কিন্তু শো শুরু হয়ে গেছে। চলো আস্তে আস্তে আমরা সিটে গিয়ে বসি। খুব খুব অন্ধকার যে রে। দাঁড়াও, তুই আমাকে ধরো, দৌড়ে দৌড়ে এসো।
দাদা, তুমি ঘুমোচ্ছ নাকি? হ্যাঁ, আরে একটু খেয়ে দে, একটু চোখটা একটু জিরিয়ে এসেছিল। এই 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 গোবরা, কি হলো, বুঝতে পারছো কেন? আরে তোর পাশে সেই ডাক্তারি পরীক্ষার ডাক্তার ম্যাডাম নেই, তো ভয় বেরোবে আমাদের। আরে আপনারা, আপনার না চোখ খারাপ? অ্যালুমিনিয়ামের ট্রেটাকে একটু আগে আধুলি সিকি কত কি দেখলেন, আর এখন দিব্যি সিনেমা দেখতে এসছেন? কিছু মনে করবেন না দাদা। আমি দাদা? হ্যাঁ, আপনাকেই শোধাচ্ছি দাদা। এটা কি 33-এর বাস? হ্যাঁ, মানে মাফ করবেন বড়দা, এটা চেতনার বাস তো। এই ভিড়ের ভেতরে দাদাকে নিয়ে ঢুকে পড়লাম ঠেলাঠেলিতে, ঠিক বুঝে উঠতে পারছি না, জানি না এই বাসটা চেতলায় পৌঁছবে কিনা।